বন্ধুরা নমস্কার। আমার এবং জয়ন্তদার যৌথ প্রয়াসে, জয়ন্তদা হচ্ছে কথাকার এবং ইতিহাস নিয়ে ওনার মতন করে উনি গবেষণা করেন, চর্চা করেন। আমার যারা সীমিত দর্শক আছেন আপনারা, তারা এই বিষয়টাতে অবগত এবং সেইটা জয়ন্তদা সহমত হয়েছে বলেই সম্ভব হচ্ছে যে আমার একটা আগাগোড়াই এটা নিয়ে আকর্ষণ আছে, তার সঙ্গে জয়ন্তদা মিলিত হয়েছেন এবং ওনার যে সমস্ত তথ্য ভান্ডার সেগুলোর সঙ্গে উনি বলে, এর আগে ওনার লেখা বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় বেরিয়েছে, আপনারাও জানেন সেগুলো। তো এখন যেটা হচ্ছে অডিও ভিজুয়াল মাধ্যমে সেটা রিপ্রেজেন্টেশন হচ্ছে, সেইখানেই জয়ন্তদা আজকে বলবে। আমরা যেটা শুরু করেছিলাম, অর্থাৎ আমাদের এখানে মাথাভাঙা শহরে হাতি দেবিকা রানী, তার স্মৃতিকথা, এবং সেটারই আজকে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। আমরা দেখিয়েছিলাম তার বাসস্থান, তার মাহুত, এবং মাথাভাঙা 26শে জানুয়ারি তার কন্টিনিউশন, এবং আরেকটা পর্ব যেটা দেবিকা রানীর আমরা অতটা অবগত নই এবং নতুন প্রজন্ম তো জানেই না। দেবিকা রানীর একটা অদ্ভুত একটা গুণ ছিল, সেটা জয়ন্তদার মুখ থেকেই শুনুন। তো ওভার টু জয়ন্তদা। নমস্কার। বললাম কি যে আমরা তো এর আগে দেবিকা রানীর বাসস্থান, মাহুত এবং তার বিষয়ে নানান কথা আমরা গল্প করেছি। তা এবারে আমাদের যে পর্যায়ে, সেটা পর্যায়ে দেবু যেভাবে সাজিয়েছিল যে দেবিকা রানী এবং শিকার সংক্রান্ত যে গল্পগুলো আছে আমাদের মধ্যে, যে কাহিনীগুলো মাথাভাঙা শহরে অনেক বছর থেকে চলে আসছে এবং সব সত্য ঘটনা, সেগুলোকে কিছুটা বিবৃত করার জন্য প্রথমেই একটা কথা বলে রাখা ভালো যে এর মধ্যে কোনো গল্পই কিন্তু কোনো বই আমি যতটুকু লিখেছি তার বাইরে কিন্তু, কিংবা বাবা যতটুকু লিখেছে আমার বাবা, তার বাইরে কিন্তু কোনো রকম লেখা আমার চোখে অন্তত পড়েনি। যার ফলে একটা প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে উঠতে পারে যে তাহলে আমি এত গল্প কি করে জানলাম, এর ভিত্তিটা কি? এই যে গল্পগুলো বলবো, এই গল্পের ভিত্তি কি? এই গল্পের ভিত্তি হচ্ছে প্রবীণ লোকদের স্মৃতিকথা। যার জন্য আজকে যখন আমি বসেছি, আমি সাথে করে এই যে ফাইলটি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই ফাইলটি, এই কভারটা নতুন হলেও এর ভেতরে যে জিনিসগুলি আছে সেগুলি কিন্তু আমাদের পরিবারের অমূল্য সম্পদ হিসাবেই আমরা মনে করি। যেমন হচ্ছে নলিনীকান্ত তরফদারের স্মৃতিকথা, অলোক ধর তার বিভিন্ন লেখা, মাথাভাঙ্গায় যে নাট্যচর্চার ইতিহাস তা লেখা, বাবার হাতের লেখা, অনিল কুমার দাসের নিজের হাতের লেখা, আমি নিজে তারপরে যেগুলো কাজ করেছি, যে সোমলাল ভাদানী, সুধীর প্রামাণিক, দীনেশ ডাকুয়া, তাদের অসমাপ্ত স্মৃতিকথা, এবং নানান বিভিন্ন বাবার যারা বন্ধু বান্ধব ছিলেন প্রাচীন সময়ের, তাদের বিভিন্ন চিঠিপত্র, এগুলো কিন্তু বিভিন্ন পেপার কাটিং যেগুলো লিখেছি, সেগুলোই কিন্তু আমার কিন্তু স্মৃতিকথার এই যে যা যা আছে আমার এই কভারে, এগুলো কিন্তু বিভিন্ন গল্পের আমার আকর। এবং এই আকর থেকেই আজকে আমি যেই গল্পটা বলবো আর কি, আমি মূলত আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো দেবিকা রানীর শিকার। এই শিকারের কিছু কাহিনী, 2-3টে কাহিনী আমার কাছে আছে, সবই কিন্তু স্মৃতিকথা। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে বাবা কিন্তু নিজে খুব সুলেখক ছিলেন এবং স্মৃতিকথা খুব ভালো লিখতেন। পুরানো দিনের কথা বিভিন্ন পত্র পত্রিকা, স্কুলের ম্যাগাজিন থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন জায়গায় যে সমস্ত ম্যাগাজিন বেরোতো, সেখানে কিন্তু বাবার লেখা স্মৃতিকথামূলক লেখাগুলো নিয়মিত ছিল। কিন্তু বাবা তো যেহেতু 100 বছর আগে, 80-90 বছর আগে জন্মেছিলেন, বড় হয়েছিলেন, জন্মেছিলেন, এখন বেঁচে থাকলে ওনার বয়স হতো 103 বছর। তাহলে 90, 80, 85, 90 সালে ওনার অমলিন একদম স্মৃতিকথা, সেগুলো উনি কিন্তু বলেছেন। কিন্তু বাবার একটা বড় গুণ ছিল, বাবা সবসময় বলতেন যে স্মৃতিকথা যেহেতু নিজস্ব কোনো ইতিহাস নয়, স্মৃতিকথা তার মনে যেটা আছে সেটাই উনি বলতেন। কিন্তু ওই গল্প সংশ্লিষ্ট যে কাহিনী উনি বলতেন, তার বাইরেও কিন্তু ওটার অনেক ডালপালা ছিল, অনেক কাহিনী ছিল, যেটা হয়তো উনি জানেন না। উনি তখন কি করলেন
উনি যখন লিখতেন তখন প্রাচীন লোকদের কথাও উনি সংগ্রহ করতেন। এই প্রসঙ্গে আমি যেই কথাটা প্রসঙ্গে আজকে উত্থাপন করব, সেই যে দেবিকা রানী, শিকার এবং হাতি, অনেকের যে লেখা আছে বিভিন্ন সময় যাদের যখন প্রয়োজন হবে সেটা বের করব। দেবিকা রানী এবং শিকার এবং অন্যান্য সম্পর্কে যে স্মৃতিকথামূলক লেখা এবং যে সমস্ত আমার কাছে তথ্য আছে সেগুলো আপনাদের সামনে একটু বিবৃত করছি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে যাদের রেফারেন্স দেওয়া হবে এই গল্পের, তারাও কিন্তু এক একজন কিন্তু দিকপাল মানুষ। তারা হচ্ছে মাথাভাঙ্গার যে সারস্বত সমাজের যে মণিমুক্ত, হীরের মুক্ত দিয়ে যদি আমরা যদি একটা মালা গাঁথি সারস্বত সমাজের, তা খুব মূল্যবান যে রত্নগুলো আমাদের সমাজের মধ্যে, সেই সমাজের রত্নগুলোর মধ্যে কিন্তু এনারাও কিন্তু মানে উজ্জ্বল। তাহলে এই অবসরে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি সেই সমস্ত লোকদের কথাও একটুখানি বলে, তারপর তাদের এই সম্পর্কে তাদের যে গল্পটাকে ওনারা আরো এগিয়ে নিয়ে গিয়েছেন সেটা করলে মনে হয় না খুব ভালো হবে, তাই তো দেবো? সেটা করা যেতে পারে। এ প্রসঙ্গে আমি বলি যে আমাদের বাড়িটা ছিল হচ্ছে একটা বৈঠকখানার মতন। ওখানে নাটকের চর্চা হতো। অধীর ধরের বাড়ি আপনারা সকলেই জানেন। বাইরে যে বারান্দা ছিল, ভেতরে যে উকিল বাবু অধীর ধরের ঘর ছিল এবং তারও ভিতরে ঘর ছিল, সেগুলো সবই হচ্ছে বিভিন্ন বয়সের মানুষের আড্ডায় সারাদিন গং গং করতো, পরিপূর্ণ থাকতো। এর মধ্যে বাবারও কিন্তু নিজস্ব শিক্ষকরা ছিলেন, তার বন্ধুরা ছিলেন এবং তার থেকে যারা বয়সে অনেক বেশি তারাও ছিলেন। এরকম দুজন মানুষের কথা আজকে আমি বলবো। সেটা হচ্ছে একজন সুরেশচন্দ্র গাঙ্গুলি। সুরেশচন্দ্র গাঙ্গুলিকে আমরা সবাই উলু গাঙ্গুলি বলে জানি। উলু গাঙ্গুলি বাবার থেকে 17 বছর বড়। যদি বেঁচে থাকতেন ওনার বয়স হতো 119 বছর। এই পরিবারটি মাথাভাঙ্গা গঠনের সময় থেকে, মানে মহকুমা শহর গঠনের একদম সূচনা লগ্নের থেকে এই পরিবারটি মাথাভাঙ্গায় আছেন। তো একটা সুন্দর একটা কথা ওনার সম্পর্কে, বাবার কথায় উলু গাঙ্গুলি, আপনারা ছবিটি দেখছেন, এই যে উলু গাঙ্গুলির যে স্ক্রিনে দেখছেন সেটা হচ্ছে আমাদের উলু গাঙ্গুলি কিংবা সুরেশচন্দ্র গাঙ্গুলির কথা। এই যে বাবার লেখা, বাবার কথায় 30 দশকে এক অভিনব প্রতিযোগিতা হয়েছিল, অবিরাম সাইকেল চালনা প্রতিযোগিতা। চৌমাথা থেকে শুরু, মালিবাগানের চারদিক চক্কর দিতে হবে। বাবার কথায় সকলের খুব উত্তেজনা। স্কুল থেকে দেখতাম সাইকেলে দাদারা ঘুরছেন, ফান্ডের অবস্থা শোচনীয়, তবু প্রতিযোগীদের চা, জল, নানা ফল, ডিম সরবরাহ করা হচ্ছে। সারা মাথাভাঙ্গা উত্তাল, প্রতিযোগিতার উৎসাহ দিচ্ছেন সকলে। রাতে প্রবল বাজনা বাজত প্রতিযোগিতায় জাগিয়ে রাখবার জন্য। সেই প্রচন্ড শব্দে প্রতিযোগিতার চোখ থেকে তো বটেই, আমাদের চোখ থেকেও ঘুমের মাসি পিসি উধাও হয়ে যেত। পরে শহরবাসী এই প্রতিযোগিতায় সাহায্য করেছিলেন। আর্থিক দুরবস্থা তত রইল না। 2 দিন 2 রাত ধরে চলল অবিরাম সাইকেল চালনা। প্রতিযোগিতার ফলাফল: সুরেশচন্দ্র গাঙ্গুলি 50 ঘন্টা, দ্বিতীয় উপেন্দ্রনাথ পাল 41 ঘন্টা, তৃতীয় যতীন্দ্র কুমার দাস 39 ঘন্টা, চতুর্থ শশাঙ্ক বসু 34 ঘন্টা। এই গল্পটা পড়ে আমার খুব কৌতূহল হলো এবং বাবাকে বললাম যে হ্যাঁ, বাবা বললো যে হ্যাঁ, যে তখন তো নিয়মিত আড্ডা দিত, শিশির ভাদুরী, মানে উলু গাঙ্গুলি সব বাবার সঙ্গে নিয়মিত গল্প করতো। বড় হলেও তখন একদম ওনারা অথর্ব, মানে বয়সের ভারে নুজ্জ, কিন্তু তবু আমাদের বাড়িতে তাদেরকে সপ্তাহে অন্তত 2-3 দিন আসা চাই গল্প করতে। তখন যখন বললাম তখন বললো যে ঠিক আছে, তো উলুদা তুমি তাহলে একদিনকে দেখাবা আমাদের ওকে এই তোমার মেডেল, কাগজ এই সংক্রান্ত। তখন উনি সত্যি সত্যি একদিন না এলেন, একদিন দুপুরবেলা উনি এলেন। সেই জরাজীর্ণ একটা ফাইল, বাজারের ব্যাগ, সেই ব্যাগের থেকে ফাইল বের করলে আমাকে যেটা দেখালেন, একটি অমৃতবাজার পত্রিকার 14/11/1935 সালের একটা রিপোর্ট, অমৃতবাজার পত্রিকা। স্ক্রিনে আপনারা দেখছেন, সেখানে লেখা আছে 50 awards on cycle from our own correspondent. There was an endurance cycling competition at Matabhanga, one of our important subdivisional town.
on the second instant. 16 competitors took part in the out of which Mr. Suresh Chandra Ganguly, a young man of 22 years, endured for 50 hours at a stage and this victory. A great enthusiasm prevalent in the town, and all the gentlemen and ladies of the small town thirdless round the place to artness the feat for days and night, so long at least. It was a unique achievement in consideration of enormous added peculiar to Mafussil town had been forced to surmount it. The successful competitors has been awarded a gold medal and a cycle. গোল্ড মেডেলটা আমি দেখেছি, সাইকেলটাও আমি দেখেছি, কিন্তু পেপার কাটিংটাও দেখেছি। 14/11/1935 পত্রিকার নাম অমৃতবাজার পত্রিকা। তা এইরকম মানুষ কিন্তু বাবাকে গল্প লিখতে সাহায্য করতেন। যেহেতু ওনার বয়স ছিল 17 বছরের বেশি, তাহলে বাবা যে এই সমস্ত কাহিনীগুলো সংগ্রহ করতেন সেগুলো কিন্তু উনি কিন্তু একদম যেটা উনি জানতেন সেটাই করতেন না। ওনাকে মানে আরো জাস্টিফিকেশন করার জন্য, মানে আরো মানে সেটাকে ভিত্তিটাকে দৃঢ় করবার জন্য উনি কিন্তু এই যে প্রাচীন মানুষগুলো তাদের সঙ্গে কথা বলতেন। এবারে আমি বাবার নির্দেশে উলু গাঙ্গুলির কথা 1980 সালের নাগাদ, 80-81 সাল নাগাদ, তখন আমি স্কুলে পড়ি, আমি লিখলাম। মানে উনি বলতেন তখন কিন্তু মোবাইল নেই, টেপ রেকর্ডারও নেই, ক্যামেরাও নেই, সুতরাং যা লেখা সবই হাতে। উলু গাঙ্গুলির কথা, ওই দিনের কথা উনি বলছেন, আমার সাইকেল ছিল না, অভ্যাসও নাই। সাইকেল একজনের নিকট হইতে কর্জ নিয়েছিলাম, তাহা ছিল চলার অযোগ্য। সিট নিকৃষ্ট কঠিন চামড়ার, উৎসাহ ছিল প্রচুর, মনোবল অটুট, অক্লান্ত দেহ, শারীরিক গঠনটা উল্টোমুখী, টিকটিকে উনি ছিলেন। কেহ সেইখানেই মন্তব্য করিয়া বসিলেন, এই ভদ্রলোককে জোর করে নামাইয়া দেওয়া হোক। আমার গতি ধীর, একমাত্র রাতে ঘুম পাইলে জোরে সাইকেল করিতে হইয়াছে। প্রতিযোগী সুলভ ড্রেসও আমার ছিল না। দ্বিতীয় দিন এবং রাত্র পার হইয়া গেল, 3-4 জনের মধ্যে আমি এখন একজন। সাইকেল না থাকাতে এবং অভ্যাস না থাকাতে পদযুগল আমার সঙ্গে বিট্রে আরম্ভ করিল। চলিতে চাহে না, মালিককেও মানে না। আমার মনের হুকুম চলিতেই হইবে, তাই চলিয়াছি। তৃতীয় দিন বেলার দিকে আমি একাই প্রতিযোগী, লোকে লোকারণ্য, সকলেই সহায়তায় উদ্গ্রীব। নামিলাম না। বিশিষ্ট ব্যক্তিবর্গের অনুরোধে আমি পুলিশ ইন্সপেক্টর মহাশয়ের ডান্ডা টুপি অনিচ্ছা সত্ত্বেও মাথায় পড়িলাম, যাহা আমার কাল হইয়া দাঁড়াইল। আমার টুপি পরার অভ্যাস নাই, সহ্য হইল না। বুঝিলাম শক্তি, সাহস, মনোবল থাকা সত্ত্বেও 15-20 মিনিটের ক্ষণস্থায়ী মস্তিষ্কের উষ্ণতা আমাকে নামিতে বাধ্য করিল। ইচ্ছা ছিল 100 ঘন্টা। এই একটা কিন্তু কালক্রমে এত সুন্দর একটা মানে অসাধারণ একটি কম্পিটিশন মাথায় হয়েছিল, অবিরাম সাইকেল চালনা। এটা আমি আমার এই বাড়িতে বৈঠকে আড্ডায় উলু গাঙ্গুলির কাছ থেকে শুনেছিলাম। অনেকের গল্পই আছে, সেগুলো বলছি না। এই দেবিকা শিকান গিয়ে যে 2 জন, তাদের গল্পই করছি খালি।